বৌমা, ও বৌমা, নরেনকে দেখতে পাচ্ছি না সকাল থেকে। কোথায় গেছে? কিছু বলে গেছে তোমায়? হ্যাঁ মা, নরেন ও দাদার সাথে জমিতে গেছে। জমিতে নাকি অনেক আগাছা হয়েছে। সে ভালো কথা। তা বৌমা, আজ কি রান্না করছো? এই তো মা, ইলিশ। আপনার দুই ছেলে তো আবার ইলিশ ছাড়া কিচ্ছু বোঝে না। রোজ তার ইলিশ চাই চাই। তার বলতে, আমিও যে এক সময় প্রচুর ইলিশ মাছ খেতে পারতাম। এখন বয়স হয়েছে, মুখের স্বাদও পাল্টেছে, এই আর কি। দাদা, অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে চলো। কাল এসে বাকিটা পরিষ্কার করব। ঠিক আছে, চল। পেটেও বড্ড খিদে পেয়েছে, ইঁদুর দৌড়াচ্ছে। নরেন আর নগেন দুই ভাই। গ্রামের সবাই তাদের মানিক চোর বলেই ডাকে। নরেন আর নগেন হলো ইলিশ পাগল। তিন বেলার পাতে তাদের ইলিশ চাই। দাদা, কান্তদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। কিরে কান্ত, কাকু ওভাবে রান্না করছে কেন? আর বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি কেন? বাইরের মানুষ কি বলবে? কি আর করব বল, আমার বয়সে সবার বিয়ে হয়ে গেছে। আমি জেলে মানুষ, ভাঙ্গা একটা নৌকা, মাছও ধরতে পারি না। তবুও আমার সাথে রোজ অশান্তি করে। হয়েছে হয়েছে, চল আমার সাথে। শোন কান্ত, কাকুর তো বয়স হয়েছে, কি বলতে কি বলে। তাই বলে এভাবে চিৎকার করবি তুই? ওটা তোর একদম ঠিক হয়নি। কি করব বলো দাদা, আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বাড়ি গিয়ে কাকুর কাছে ক্ষমা চাইবি। মাথাটা ঠিক ছিল না, নৌকাটা টাকার অভাবে সারাতেও পারছি না। শোন কান্ত, আমি তোকে একটা বড় নৌকা কিনে দেব, সেটা দিয়ে তুই মাছ ধরবি। সত্যি বলছো দাদা? তাহলে তো আমি বড় নদীটায় যাব গো। তখন আমি রোজ ইলিশ মাছ ধরবো, আর ভালো দামে তা বিক্রি করতে পারবো। দাদা, তাহলে আমরাও রোজ নদীর টাটকা ইলিশ খেতে পারবো। এটা তুই মন্দ বলিসনি। শোন কান্ত, রোজ গিয়ে আমার বাড়িতে ইলিশ দিয়ে আসবি। আর শোন, এখন উঠি, কাল সকালে নদীর ঘাটে চলে আসিস। হ্যাঁ গো বৌমা, নরেন নগেন এখনো এলো না যে? এত দেরি করে তো কখনো ফেরে না। হয়তো কাজ করছে, চলে আসবে এক্ষুনি। আচ্ছা বৌমা, তুমি নরেনকে একটু বুঝিও তো, ছেলেটা কেন যে বিয়ে করতে চায় না। তুমি আর নগেন ওকে একটু বুঝিও। বউ শাশুড়িতে মিলে কি কথা হচ্ছে শুনি? ঠাকুরপো যে, তোমার নামেই কথা হচ্ছে। তা তোমাদের আসার এত দেরি হলো কেন? ওসব কথা পরে, এখন আগে খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। ঠাকুরপো, মা আজ তোমার বিয়ের কথা বলছিল। তা বিয়ে শাদী করতে হবে না নাকি? বৌদি, তুমিও মায়ের মতো আমার বিয়ে নিয়ে পড়লে। বিয়ে নিয়ে পড়ার কি আছে, বিয়ে করতে হবে না নাকি? না দাদা, আমি এক্ষুনি বিয়ে করতে চাই না।
আমি মরে গেলে তখন বিয়ে করিস। তোকে আর বিয়ের কথা কখনো বলবো না। মা, তুমি এসব কি বলছো? আর কখনো এমন কথা বলবে না। আচ্ছা, আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত কিসের ঠাকুরপো? আমি যেদিন 100 কেজির ইলিশ মাছ খেতে পারবো সেদিনই বিয়ে করব। 100 কেজির ইলিশ মাছও আবার হয় নাকি? এ তো অবাস্তব। কি বলছো বৌমা? 100 কেজির ইলিশ আমরা কত খেয়েছি, কিন্তু এখন তো 20 কেজির ইলিশই পাওয়া যায় না। দেখি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। আর পরের দিন সকালবেলা কান্ত এবং আরো কয়েকজন মিলে একটি ইলিশ মাছ ঘাড়ে করে নগেনের বাড়িতে নিয়ে আসে। আর কান্ত নগেনকে ডাকতে থাকে। নগেন দাদা, ও নগেন দাদা, বাড়িতে আছো? কান্তর এমন ডাকে নগেন সহ বাড়ির সবাই বাহিরে বেরিয়ে আসে। আর এত বড় মাছ দেখে তারা সবাই অবাক হয়ে যায়। ও মা গো, কত বড় ইলিশ মাছ! কোথায় পেলে গো ঠাকুরপো এত বড় ইলিশ মাছ? কাল দাদা আমাকে একটা নৌকা দিয়েছিল। সেই নৌকা নিয়ে বড় নদীতে গিয়েছিলাম, আর প্রথমবারই জালে এই ইলিশ মাছটি উঠেছে। তাই ভাবলাম এখানে নিয়ে আসি। এই ইলিশ তো 100 কেজির বেশি হবে। অনেক বড় উপকার করলি। তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। কেন কাকিমা, আমি আবার কি করলাম? নগেন আমার অনেক বড় উপকার করেছে। ও দাদা, এই মাছটা তোমাদের বাড়িতে রান্না করো। আজ আমরা সবাই মিলে খুব মজা করে ইলিশ খাবো। কি ঠাকুরপো, এবার কোন অজুহাত দেবে? 100 কেজি ওজনের ইলিশ যে বাড়িতে। বৌদি, কাহিনীটা কি বলো তো শুনি। কাকিমাও কি যেন বলছে, কিছুতেই তো কিছু বুঝতে পারছি না। নরেন যে কাল সবার সামনে বলেছে গো, যেদিন ও 100 কেজি ওজনের ইলিশ মাছ খাবে সেদিনই বিয়ে করবে। কি রে নরেন, বিয়ে তাহলে খাচ্ছে? এ কথা শুনে সবাই হাসতে থাকে। অচিনপুর নামক একটি গ্রামে রহিম বাস করত। তার 4টি মেয়ে সন্তান ছিল। 4জনই অনেক সুন্দর দেখতে। গ্রামের মধ্যে রহিমের 4 মেয়ে অনেক সুন্দর ছিল, তাই তার 4 মেয়ে অনেক অহংকারী ছিল। এভাবেই তাদের দিন যাচ্ছিল। একদিন সকালবেলা মা রূপা, এদিকে আয় মা। কি ব্যাপার বাবা, তুমি আমায় ডাকলে? হ্যাঁ রে মা, ডেকেছি। সকাল তো হয়ে গেল, রান্না বান্না কি করবি না নাকি? আমাকে যে কাজ করতে যেতে হবে। এ কি বলছো বাবা? আমি রান্না করব? আমি রান্না করতে তো পারি না। এতদিন তো আমি রান্না করেছি, এখন তোরা বড় হয়েছিস, তোরা রান্না করবি। আমি তো পারি না বাবা, কিভাবে রান্না করব? আস্তে আস্তে শিখে যাবি। যা, তোরা সবাই রান্না কর গিয়ে। এরপর রূপা সেখান থেকে চলে গেল আর 3 বোনকে গিয়ে বলতে লাগলো, শোন, বাবা বলেছে আজ থেকে আমাদেরকে রান্না করতে হবে। এসব তুমি কি বলছো দিদি? আমরা রান্না করব মানে? আমরা রান্না করলে তো আমাদের চেহারা খারাপ হয়ে যাবে, কালো হয়ে যাব আমরা। না না বাবা, আমি কোনো কাজ করতে পারবো না। এসব কথা বলে কোনো লাভ নেই, আমাদের আজকে রান্না করতেই হবে, বুঝলি? তারপর তারা সবাই একসাথে বসে রান্না করতে লাগলো। রান্না শেষ হওয়ার পর জিমি বলল, আমি আর কখনো রান্না করব না। আমার হাত কালো হয়ে গেছে, শুধু একদিন রান্না করেছি তাতেই।
এমন ভাবে বলছিস যেন তুই শুধু একাই রান্না করেছিস আর কেউ রান্না করেনি। এখন বেশি কথা না বলে চল কুয়ো থেকে পানি নিয়ে আসি। তারপর তারা চার বোন মিলে কুয়ো থেকে জল আনতে যায়। তখনই সেখানে তারা একটি মেয়েকে দেখতে পায়। সে দেখতে ছিল অনেক কালো। তাকে দেখে সবাই হাসাহাসি করতে থাকে। দেখ কি কালো। হ্যাঁ, তাই তো দেখছি, কি বাজে। তাদের চার বোনের মধ্যে এক বোন ছিল অনেক ভালো, সব কথা শুনতো। সে কখনো অহংকার করতো না। সে তখন বলতে লাগলো, তোরা এভাবে হাসাহাসি করছিস কেন বলতো? ও কালো হয়েছে তো কি হয়েছে? ও যে আমাদের মতোই মানুষ, এভাবে ওকে নিয়ে হাসাহাসি করা একদম ঠিক না। আরে হয়েছে এবার, এখন আর কোনো কথা হবে না। পানি নিয়ে তাড়াতাড়ি বাসায় চল। তারপর তারা চার বোন পানি নিয়ে বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল, কিন্তু কেউ কোনো কাজ করতে চাইতো না। শুধু মিনা তার বাবা ও রান্না করার কাজ করত। একদিন তাদের বাবা খুব অসুস্থ হয়ে গেল। বাবা, এ তোমার কি হলো? এত অসুস্থ তুমি? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। কোনো চিন্তা করিস না রে মা, আমি ঠিক হয়ে যাব। এভাবেই অনেক দিন যেতে লাগলো। রহিমের তিন মেয়ে শুধু রূপচর্চাই করত, কিন্তু তাদের বাবার কোনো খেয়াল রাখতো না। অন্যদিকে মিনা তার বাবার খেয়ালের পাশাপাশি ঘরের সব কাজ ও রান্না বান্না করত। এভাবেই কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন, মারে, আমার কেন জানি কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে আর বাঁচবো না রে মা। না বাবা, তুমি এসব কথা বলো না, তোমার কিছু হবে না বাবা। এসব বলতেই রহিম মারা যায়। তখন মিনা অনেক কান্না করে। তখন সেখানে বাকি তিন বোন আসে। তারাও এসে দেখে তাদের বাবা মারা গেছে। এভাবে কান্না করিস না, যা হবার তা তো হবেই, আমাদের শক্ত হতে হবে। রহিম মারা যাওয়ার পর এভাবে তাদের দিন যেতে থাকে। রহিমের জমানো কিছু টাকা দিয়ে তারা এতদিন তাদের সংসার চালিয়েছে, কিন্তু এখন সব টাকাই শেষ। তখন মিনা সবাইকে বলে, বাবার যা জমানো টাকা ছিল সব তো শেষ, এখন আমরা কিভাবে চলবো? আরে তুই তো সবকিছু করতে পারিস, কিন্তু আমরা তো কিছুই পারি না। আমি একা কি করে সব কাজ করব? মিনার সব বোন তাকে অনেকবার বোঝায়, তাই মিনা রাজি হয়ে যায়। এভাবে অনেক দিন চলে যায়। মিনা অন্যের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো, আবার বাড়িতে এসেও সব কাজ করত। একদিন মিনা মনে মনে ভাবতে লাগলো, আমি যদি একাই সব কাজ করি আর ওরা যদি বসে থাকে, তাহলে ওরা কখনোই কোনো কিছু করতে বা শিখতে পারবে না। আমাকে এর একটা ব্যবস্থা করতে হবে। পরদিন সকালে মিনা তার বোনদের ডাক দেয় আর তাদেরকে বলে, এখন থেকে আমি আর তোদের কোনো কাজ করে দিতে পারবো না, তোরা নিজের কাজ নিজেরাই করবি। এসব কথা শুনে সবাই চুপ হয়ে গেল। সবাই কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারপর মিনা সেখান থেকে চলে গেল। এরপর থেকে মিনা নিজের কাজটাই শুধু করতে লাগলো। মিনার দিন ভালোই যাচ্ছিল, কারণ মিনা আগে থেকেই সব কাজ জানতো। অন্যদিকে, এ কি হলো? আমি তো কোনো কাজ পারি না, কেউ তো আমাকে তাদের বাড়িতে কাজ করতে নিতেই চাচ্ছে না। কি করব এবার আমি? সবারই প্রায় একই অবস্থা। কোনো কাজ ভালোভাবে করতে না পারায় অনেক খারাপ অবস্থায় যেতে লাগলো। মীরা এসব কিছু দেখছিল আর মনে মনে বলছিল, ওদেরকে কষ্ট করে কাজ শিখতেই হবে, তবে ওরা সবকিছু বুঝতে পারবে। এই বলে তারা কাজ শিখতে লাগলো ও কাজ করতে লাগলো। অন্যদিকে মিনা তাদেরকে কাজ শিখিয়ে দিল। এভাবে অনেক দিন চলে গেল। আস্তে আস্তে তারা সব কাজ শিখে নিল। তখন রূপা মিনাকে বলল, দেখলি তো মিনা, এখন আমিও সব কাজ করতে পারি, এখন আর আমার কোনো সমস্যা হয় না। এখন থেকে আমরা যে কাজ করব সবাই একসাথে মিলেমিশে করব।
তারপর তারা সবাই মিলে একসাথে কাজ করতে লাগলো আর তারা একটি ছোট্ট বাগানে সবজির চাষ করতে লাগলো। সেখানে সব সবজি ছিল আর সেইগুলো সবজি বাজারে বিক্রি করলো। আর এভাবে আস্তে আস্তে তারা বড়লোক হয়ে গেল। তাদের বাড়ির পাশে তাদের এক চাচার বাড়ি ছিল। সে তাদের এত উন্নতি দেখে ভাবতে লাগলো, আরে, বাপ মা মরা মেয়েগুলো এত বড়লোক হলো কি করে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এসব বলে সেই লোকটি চুপি চুপি তাদের চার বোনের কর্মকাণ্ড দেখতে থাকে। তখন সে সবটা বুঝতে পারে। সেরকমই একদিন, এই দেখ, আজ কতগুলো টাকা পেয়েছি। আজকে সবগুলো সবজি অনেক ভালো দামে বিক্রি করেছি। সেই সময় সেই লোকটি রূপাদের বাড়ি পাশ দিয়ে যাচ্ছিল আর সে তখন এসব কথা শুনতে পায় আর বলে, আরে বাহ, অনেকগুলো টাকা! এই টাকাগুলো যদি আমি পাই তাহলে তো 1 মাস আর কাজই করতে হবে না। আমি বরং এগুলো টাকা চুরি করব। এই কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। আর রাতের বেলা সে চুরি করতে আসে। তখনই তার পায়ের শব্দ মিনা শুনতে পায়। আরে কে 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 শব্দ করছে? তখনই সেই লোকটি পালাতে ধরে আর সবাই তাকে ধরে ফেলে আর তাকে অনেক মারে। আমাকে মাফ করে দাও মা, আমি আর কখনো এ কাজ করব না। তারপর তারা সেই লোকটিকে ছেড়ে দেয়। তারপর তারা তাদের বাবার 4 সন্তান মিলে শ্যামলতলী নামে একটি গ্রামে বাস করত সুশান। সে তার পরিবার নিয়েই থাকতো। সুশান কৃষিকাজ করত। এ দিয়ে তাদের পরিবার ভালোভাবে দিন কাটাতো। সুশানের 2টি জমি ছিল। 2টি জমিতেই ফসল চাষ করে অনেক লাভবান হতো। একদিন সুশান তার জমিতে মাটি খুঁড়ছিল। এবার যে জমিতে কি চাষ করব তা তো বুঝতেই পারছি না। আগের বার তো টমেটো চাষ করেছিলাম, তা বেশ ভালোই ফলন হয়েছিল। কিন্তু এবার তো টমেটো চাষ করা যাবে না। এক এক চাষ বারবার করলে ফলন ভালো হবে না। আরে সুশান্ত দাদা, সুশান্ত দাদা! আরে, কি হলোটা কি? ডাকছো কেন? আরে দাদা, কি চাষ করছো এবার জমিতে? এখনো ঠিক করিনি। কি চাষ করব সেটা নিয়ে ভাবতে হবে। আরে দাদা, এত ভাবাভাবি কি আছে? জমিতে আলু চাষ করো, এটার ফলন অনেক ভালো হবে। শুনেছি আলুর দামও অনেক বেড়েছে। আলু সময় তো শেষ হয়ে গেছে, এখন আলু চাষ তো ভালো হবে না। কি সব বলছো তুমি দাদা? একবার আলু চাষ করেই দেখো না কেমন ফলন হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে চাষ করব। এ শুনে সেই লোকটি সেখান থেকে চলে গেল। আর সুশান কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরল। সুশানের বউ সুশানকে বলল, কি গো, তোমার কাজ করতে এত সময় লাগে? সে কখন বাড়ি থেকে বেরিয়েছো? দুপুরে তো খেতেও আসোনি। একা একা জমির কাজগুলো করছি, সঙ্গে করে কাউকে তো নেইনি। একা করতে গেলে তো সময় একটু লাগবেই, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। নাও, এবার খেয়ে নাও দেখি। এরপর সুশান হাত মুখ ধুয়ে আসে আর সুশানের বউ সুশানকে খেতে দেয়। আর তারপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সুশান তার একটি জমিতে আলুর চাষ করে আর অন্য একটি জমিতে পেঁয়াজের চাষ করে। দেখতে দেখতে অনেকদিন কেটে যায়। আলুর গাছগুলো প্রথমে বড় হতে থাকে, কিন্তু কিছুদিন পর সে কি, আলুর গাছগুলো যে মরে গেছে! হায় হায়, এ কি সর্বনাশ হলো!
প্রতিটা গাছে যে মারা গেছে, এমন কেন হলো? সুশান তার জমির পাশে বসে কান্না করতে থাকে। অন্যদিকে শ্যামল পথ দিয়ে যেতে থাকে। সুশানের কান্না শুনে শ্যামল হাসতে থাকে। হা 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 হা, এবার হলো তো। অসময়ে আলু চাষ করলে ফলন এরকমই হয়। আমার চেয়ে বাজারে বেশি দামে সবজি বিক্রি করা, এবার দেখ কেমন লাগে। শ্যামল হাসাহাসি করে সেখান থেকে চলে গেল। আর সেবার শ্যামল সবার চেয়ে বেশি দামে সবজি বিক্রি করলো। এসব দেখে সুশান বলল, আমি কেন যে শ্যামলের কথা শুনতে গেলাম, যার জন্য আমার এই অবস্থা হলো। তারপর সুশান বাড়িতে চলে যায়। এরপর সুশানের বউ সুশানকে বলে, কি গো, অন্যের কথা শুনে এবার তো আমাদের অনেক লস হয়ে গেল। এবার ভালো দেখে কিছু চাষাবাদ করো, না হলে পরে না খেয়ে থাকতে হবে। না না, এসব বলো না। এবার আর কারো কথাই শুনবো না। এবার ভালো কিছু চাষাবাদ করব। দেখে নিও, এবার ফলন ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। এর পরের দিন সুশান তার জমিতে গিয়ে জমি চাষ করতে লাগলো। তখনই সে একটি কলসি দেখতে পেল। আর সেই কলসিটা খুললো। আরে, এই কলসির ভিতরে আবার কি আছে? কোনো সোনা দানা আছে নাকি? এই ভেবে সুশান কলসির ভিতরে তাকায়, কিন্তু সেখানে কোনো সোনা দানা ছিল না। সেখানে কিছু বীজ ছিল। এসব দেখে সুশান বলতে লাগলো, আরে, এগুলো আবার কিসের বীজ? এমন বীজ তো আমি এর আগে কখনো দেখিনি। দুটো বীজ একসাথে লাগানো। যাই হোক, আমি এই বীজ বরং রোপণ করে দেই। দেখি কপালে কি আছে। তারপর সুশান জমি চাষ করে সেগুলো বীজ রোপণ করে দিল। আর তারপর বাড়িতে চলে গেল। কিছুদিন সুশান তার জমিতে সার পানি প্রয়োগ করতে লাগলো। আর সেই বীজ থেকে অনেকগুলো মরিচের গাছ হলো। এসব দেখে সুশান বলল, আরে, এটা তো মরিচের গাছ। আমি তো ভেবেছিলাম নতুন কোনো গাছ হবে হয়তো। যাই হোক, মরিচ ধরলেই হয়ে যাবে। যাই, আমি বরং বাড়িতে চলে যাই। এরপর সুশান বাড়িতে চলে গেল। কয়েকদিন কেটে গেল। সুশান তার জমিতে এলো। সে দেখতে পেল তার মরিচ গাছে মরিচ না ধরে কলা ধরেছে। এসব দেখে তো সুশান অবাক হয়ে গেল। এ কি? এসব আমি কি দেখছি? মরিচ গাছে তো কলা ধরেছে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? দেখি তো, একটা কলা খেয়ে কেমন লাগে। এই বলে সুশান একটি কলা খেয়ে নিল। এত মিষ্টি কলা সুশান কখনো খায়নি। আরে, এই কলাগুলো তো অনেক মিষ্টি। এই প্রথম আমি এরকম কলা খেলাম। আর এগুলো যদি আমি বাজারে বিক্রি করি, তাহলে তো আমি অনেক টাকা পাবো। যাই, আমি বরং কলাগুলো তুলে নিই। এরপর সুশান মরিচ গাছ থেকে কলাগুলো উঠিয়ে নেয়। আর সেগুলো বাজারে বিক্রি করে। আর কিছুক্ষণের মধ্যে সবগুলো কলা বিক্রি হয়ে যায়। আর সুশান অনেকগুলো টাকা পায়। বউ এতগুলো টাকা দেখলে তো অনেক খুশি হয়ে যাবে। যাই যাই, বউকে গিয়ে টাকাগুলো দিই। এরপর সুশান বাড়িতে চলে যায় আর বউকে গিয়ে সব কথা বলে। এসব শুনে সুশানের বউ অনেক খুশি হয়ে যায় আর বলে, এ তুমি আমাকে কি শোনালে গো? আমার তো অনেক আনন্দ লাগছে। এবার তো আমরা বড় লোক হয়ে যাব। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই টাকাগুলো ভালো করে রেখে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এরপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। এভাবে আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে যায়। আর ধনী হওয়াতে তাদের মনে অনেক হিংসা লোভ জাগে। কখনো কাউকে কোনোভাবেই সাহায্য করতো না। কিন্তু একদিন সুশানের বাড়িতে এক বৃদ্ধ মহিলা আসে আর বলে, বাড়িতে কেউ আছিস? একটু সাহায্য কর না রে। আরে কে এই সকাল সকাল ডাকছে? সেই বৃদ্ধা মহিলা অনেকক্ষণ থেকে ডাকতে লাগলো। আর তারপর সুশানের বউ সেখানে চলে এলো আর বলল, আরে কি হলো বুড়িমা, এভাবে সকাল সকাল ডাকছেন কেন? আমাকে একটু সাহায্য কর না রে মা, আমায় একটু খেতে দে। আমি কি খাবার নিয়ে বসে আছি নাকি? এখন কোনো খাবার নেই। এমন করিস না রে মা, আমার বড্ড খিদে পেয়েছে, একটু খাবার দে না রে মা। সুশানের বউ সে বৃদ্ধ মহিলাকে বাসা থেকে বের করে দিল। আর তখনই সে বৃদ্ধা এক পরীতে পরিণত হলো আর সুশানের বাড়িটি আগের মতো করে দিল। সুশান ও তার বউ তাদের আবার আগের বাড়িতে এলো। আরে কি হলো? আমরা আবার আগের বাড়িতে এলাম কি করে? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আরে এই পরী এখানে কেন? এই পরী, তুমি কে? আমি সেই বৃদ্ধা যাকে তুমি এই বাসা থেকে বের করে দিয়েছো, কোনো সাহায্য করনি। কিন্তু তুমি পরী হলে কি করে? আমি তোমাদের সেই বীজগুলো দিয়েছিলাম যার সাহায্যে তোমরা এত বড়লোক হয়ে গেছো। আমি তোমাদের অনেক সৎ ও ভালো ভেবেছিলাম তোমরা অন্যদের সাহায্য করবে, কিন্তু তোমরা তা করনি। তোমরা অনেক অহংকার করেছো, তাই তোমাদের এখন এই অবস্থা। সবকিছু আমি আবার ফিরিয়ে নিয়েছি। না না পরী, তুমি এরকম করো না। আমরা আর কখনোই অহংকার করব না। কিন্তু পরে তাদের কোনো কথা শুনলো না আর সেখান থেকে চলে গেল। সুশান আর সুশানের বউ আগের অবস্থা এসে কান্না করতে লাগলো আর তাদের ভুলগুলো বুঝতে পারলো।